যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই, ভাই শুনেন, হ্যাঁ আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, হ্যাঁ। বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক। এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে বলবেন। জি। হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে। তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বনিবনা হবে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে আর কি, একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান কামাল ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন। আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা অসম্ভব ব্যাপার হচ্ছে। জি। আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা। তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই, যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোক ছিল যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে এবং আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় আওয়ামী লীগ করলো, মানে আওয়ামী লীগ করো গ্যারান্টি না, আওয়ামী লীগ করো গ্যারান্টি। এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা বাকি অংশটা যেটা বললেন, জি
আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলি তো উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার, মানে এটা উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, সেগুলি হচ্ছে রুমিনও অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধরেন উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম তো উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। আমাদের এনসিপি বলেন, সবার চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগ্যালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে, সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগ্যাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ এই আলাপটা আমি এটা বুঝতেই পারি না। আমি এই আলাপটা আসলে বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে, বাংলাদেশের হিসাবে আরেক দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন বেরসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়। খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে। এটার থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে তো এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে
আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপি যেটা, তারা তো এত বছর বাংলাদেশের জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার মানে সেটা একই করছে। সিস্টেম, একই ফর্মুলা, মানে মানে একদম ঢাকায় ফর্মুলা, ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি রুবিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায় তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রীও হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা, এটা যখন তারা করে তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই ভাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমনকি আমি জামাতে ইসলাম, মানে আমি, অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো আমি বলেছিলাম যে ইউ ক্যানট গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড কিল ইট। এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো। অ্যাডভোকেট হাসান কায়েম, ছাত্রদল এবং ছাত্র শিবির এবং আধিপত্য বিস্তার নিয়ে আমরা খুব শুনতাম আওয়ামী লীগের আমলে, আধিপত্য বিস্তার নিয়ে। এটা তখন আওয়ামী লীগের আমলে তার কেউ ছিল না, ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে। এই আধিপত্য বিস্তারটা কি ছাত্রদের মধ্যে, মানে সাধারণ ছাত্রদের মধ্যে অনেক বেশি কাম্য? মানে এইখানে তারা কি পপুলিস্ট রাজনীতিটাই করতেছে কিনা? মানে বেশি সংখ্যক ছাত্র চাইতেছে যে এটা হয় শিবির দখল করুক বা দল দখল করুক বা এনসিপির যে ছাত্র শক্তি আছে তারা দখল করুক, এইটার ক্ষেত্রে কি তারা একটা পপুলিস্ট রাজনীতি করতেছে? মানে ছাত্ররাই কি চায় যে একটা দখলদারিত্বের একটা রাজনীতি থাক শিক্ষাঙ্গনে? না, প্রশ্নটা যেটা হয়, মানে ঘটনাটা যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের কাছে আসলে ক্ষমতা কিংবা ক্ষমতার ধারণা আসলে তৈরি হয় কারো কারো সম্পর্কে। ধরেন আপনার যখন রাকসু থেকেও জিএস, তাহলে রাকসুর জিএস এর কিছু ক্ষমতা আছে এইটা মনে করা হয়। কেন? সে ক্ষমতা দিয়ে আসলে বিসির সাথে কথা বলে, প্রক্টরের সাথে কথা বলে, কলের কমিটির সাথে কথা বলে, একজনকে বের করে দিলে বিচার করে, একজনকে আসলে সিট দিতে পাইতে বিচার হেল্প করে, এরকম। তাহলে এই রকমের ক্ষমতা বলা যেটা গড়ে ওঠে, তার সাথে আসলে ক্ষমতা চর্চা করতে চাই এরকম কিছু মানুষ আসলে যুক্ত হয়। আবার এটার বিপরীতে যারা আসলে ক্ষমতা চর্চা করে তার বাইরে কিছু মানুষ যুক্ত হয়। যেই মানুষেরা ধরেন হতাশ হয়েছে এবারের অভ্যুত্থানের পরে, সেই মানুষেরা আসলে কোথাও আসলে আর যাইতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের পর এই যে বিভাজনের গল্প বললেন না, অভ্যুত্থানের পর সবাই ঘরে গিয়ে আসলে পড়াশোনা শুরু করলো, মনে করলো এত কিছুর পরে যখন আসলে পরিবর্তনটা হইলো না, তাহলে রুমিন আর আমি না হয় মিশন নিছি যে
আমার সারা জীবন আমি মানুষের জন্য কথা বলতেই থাকবো। একটা ছেলে একটা যে একাডেমিক জীবনে গেছে, ও তো এটা করার জন্য যায় না, ওর তো এটা মোটো না। ওর মোটো তো ওর একটা সিম্পল লাইফ, ও আসলে একটা কেরিয়ার বিল্ড আপ করবে, একটা শান্তিতে থাকবে, চাকরি পাবে, পড়াশোনা করার পরিবেশ পাবে, ওরকম। তাহলে যারা পপুলিস্ট আর যারা সাধারণ ছাত্র তারা তো এটা চায় না, কিন্তু তারা যারা এটার শিকার হয় তাদেরকে যেহেতু তারা সংঘবদ্ধ থাকে না, তারা দলবদ্ধ থাকে না, এটাকে প্রতিরোধ করার জন্য বারবার সে আগে আসতে পারে না। এই ঘটনাটাকে ধরেন ব্যবহার করে কি হয়েছে আপনি দেখেন। আমরা মনে করছিলাম ছাত্র সংগঠনগুলি হইলে এগুলি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, সবগুলি ছাত্র সংগঠন, অনেকগুলি ছাত্র সংগঠন হইল, যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে, আপনি ধরেন এই যে শিবির, জামাতের কথা বলা হলো, শিবিরের কথা বলা হলো, এদের সম্পর্কে একটা ইমপ্রেশন ছিল যে এরা ভালো মানুষেরা করে, এরা আসলে ওদের চরিত্র অন্যদের চাইতে ভালো। কেবলমাত্র কয়দিন একটু ক্ষমতা পাইছে, দেখেন আপনি ক্ষমতার সাথে। আমি প্রশ্নটা কোথায় করতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় 4টি বিশ্ববিদ্যালয় ছিল সহ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছাত্রছাত্রীরা ভোট দিতে পারছে, তারা যে একটা নির্দিষ্ট মতবাদের আদর্শের, এখন বলে যে আমি শিবির না, আমি জামায়াত না, বা আমি অমুক না, কিন্তু জনাব সালাউদ্দিন আম্মারের রাজনীতিটা তো বোঝার পরও তাকেই আসলে ভোট দেওয়া হয়েছে। উনি দুইটা জিনিস আমি বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আমি একদম বলিনি, আমি দেখলাম উনি শিক্ষকদের জিজ্ঞেস করতেছেন আপনি এখন এখানে এটা কেন করতেছেন, আমাকে কেন ডাকতেছেন না, উনি এইটা করতেছেন, এবং উনি গর্বিতভাবে বেলচা হাতে যাইতেছেন। উনার সভাপতি আবার বলতেছেন যে সাংবাদিক উনার জন্য ভালো করে কথা বলবে তারেও আমি এটা করে দিব। উনারা দেখতেছেন, উনাদের কাজ যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি জীবনে শুনি নাই ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন মানুষের কি প্রেফারেন্স সেইটা নিয়ে কথা বলা এবং তাদেরকে আটকায় দেওয়া, এটা তার কাজ, এবং সেটা করতেছে গর্বিত হইয়া, এবং তাদেরকে আবার ভোটও দেওয়া হচ্ছে না। ভোটটা তারা যখন পাইছিল, আমি ওই জায়গাটার কথা বলি, জি, ভোটটা যখন পাইছিল তখন দুইটা জিনিস ছিল। ভোটটা যখন তারা নিছে তখন আসলে তাদের সম্পর্কে ইমপ্রেশনটা ছিল এরকম, যেটা বললাম যে ক্ষমতা পাওয়ার পরে যে চর্চাটা করতেছে, এই চর্চাটা তার চর্চা না, এর বিপরীত চর্চাটা তার চর্চা, এরকম একটা ইমপ্রেশন ছিল। কিন্তু পাওয়ারের পরে আসলে পাওয়ারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এমনকি জামাতের বেলায়ও বের হয়ে আসতেছে। আমি তো বলি যে আসলে যখন দেখেন এখন আওয়ামী লীগকে কোনো দর্শনকারীদের মধ্যে আওয়ামী লীগ পাবেন না, সব দর্শনকারী হয় জামাত হবে অথবা বিএনপি হবে, মানে এইটা হচ্ছে একদম কমন, মানে কখনো আপনি পাবেন না পাওয়ারের সাথে নাই সে দর্শন করতেছে এরকম রোগটা পাবেন না। কিন্তু আমি এটা বলতেছি এই কারণে আমি বলি যে ছাত্ররা যখন তাদেরকে ভোটটা দিছিল তখন তাদেরকে মনে করছিল যে ওই সমস্ত প্রচলিত পাওয়ারের বাইরে এসে তারা ছাত্রদের পক্ষে একটা অন্য রকমের বন্দোবস্ত তারা তৈরি করবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন এটা, এখন কালকেই এটার প্রতিরোধ হবে আমি এটা মনে করি না। কিন্তু এইটা আসলে আমি যেটা বলছিলাম যে ছাত্র দলের উচিত ছিল এই পথে না হাইটে তার রাজনীতিটা করা। তো ছাত্র দল তো স্বাভাবিকভাবে সে পাওয়ারে আছে, সে মনে করতেছে পাওয়ার প্র্যাকটিস করবো আমি, তুই আম্বার কেন, তো তুই বেল চালিয়ে গেলে আমি আসলে পিস্তল নিয়ে যাব, এবং সেখানে ছাত্র দলের সাথে আপনি এই কথাটা একটু শুরু করে দেন, তারপর আমরা একই প্রশ্ন নিয়ে আসলে বেঁচে ফারানার কাছে যাই। আমি শুধু জানতে চাই, গতকাল একজনের দেখলাম যুব দলের উনি একটা সবুজ রঙের লাঠি দিয়ে একে মারে, তারে কি করে, তারে জিজ্ঞেস করে, এবং উনার পিছনেও আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি, মানে অনেক ছাত্র, যুবা, এরা কারা আসলে সবাইকেই ক্ষমতার ভাগ পায়। মানে কিভাবে একটা লোকের রাস্তায় দাঁড়ায়া জিআই পাইপ দিয়ে আরেকটা লোকরে মারবে সেটা সে বলে, হেলমেট পরে, যুব দলের কি জানি নাম, ওনার নাম ওই যে নয়ন সাহেব, পুরো নামটা ভুলে গেছি। ওই মানে এর পিছনের লোকরা কারা, মানে আপনারা তো রাজনীতি করেন, মানে এরা কারা, এরা সবাই কি বিএনপির, সবাই ছাত্র দলের, সবাই যুব দলের, মানে নিশ্চয়ই এরা ছাত্র দল কখনো এবং এরা বেনিফিট পায় না, নিশ্চয়ই বেনিফিট পায় অথবা বেনিফিটের ইমপ্রেশনে থাকে, বেনিফিট পাবে এটা আশা করে। আচ্ছা, সবাই যে বেনিফিট পায় গেছে এরকম, কিন্তু বেনিফিট যেখানে পাওয়ার পথ হচ্ছে এইটা ওনার পেছনে যাওয়া এবং ওনার সাথে গিয়ে একজনের মাথায় বাড়ি দেওয়া, ওনার সাথে গিয়ে একটা ছেলেকে আসলে ধরে নিয়ে আসা, এইটাই যে এখানকার রাজনীতি। এই মাফিয়া তন্ত্র এবং রাজনীতিকে তো সমার্থক করে ফেলা হয়েছে।
চাঁদাবাজি, ধান্দাবাজি, কিংবা ধরেন এই যে ড্রাগবাজি, সালিশবাজি, এইগুলি সবচেয়ে বড় কথা হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাকে সবক দিতে আসে, আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এক বড় নেতাকে দেখলাম বা আপনারই দেখলাম রাস্তা আদ্যা তুলে ফেলেন, মানে এটা কিরকম? আমাকে সবক দিতে আসে, তাইলে কি ওই মানে কি আমাকে কি তাইলে কি বিশেষ পাশ দিয়া পুলিশ হইয়া কইছিলাম যে ভাই আপনি সরকারে গিয়া করেন এগুলি কি? এবং এগুলি করে তারা গর্বিত, আইন নিজের হাতে তুলে নিয়ে আবার গর্বিত। এটা কিরকম? এবং জনগণ ওদের সাপোর্ট করে, এটার হিসাবটা কি আসলে? এটার একদম শুরুটা হচ্ছে একদম উপর থেকে। আমাদের রাজনীতিটাকে আমরা মাফিয়াতন্ত্র এবং রাজনীতির মধ্যে কোনো পার্থক্য রাখি নাই। আমরা যেটা বলি তার বিপরীতটা আমার নেতা করবে, এবং আমি এই নেতাকে অনুসরণ করলেই আমি জাগতিক কিছু একটা বেনিফিট, কোনো একটা বেনিফিট, অ্যাটলিস্ট আমাকে আরেকজন এসে মারবে না, এরকম একটা সামর্থ্য, কিংবা আমার মেয়েটা স্কুলে যাবে, আমার এই পরিচয় থাকলে আমার মেয়েটাকে ওইখানে গিয়ে শীষ দিবে না, এইটার জন্য হইলে অনেকে তাদেরকে অনুসরণ করে। মানে দুই রকম ভাবে অনুসরণ করে। একটা হচ্ছে আমি অমুকের মেয়েকে তুলে নিয়ে আসবো তাইলে করি, আর একটা আমি মনে করি যে ক্ষমতাটা যেহেতু তার হাতে, তাহলে তার সাথে থাকলে আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় নিরাপদে যাবে। এইটারই সংস্কারের কথাটার জন্য আসলে রুবিন যেটা বলছিল প্রথমে, যে বাংলাদেশের মানুষ এইরকম অবিশ্বাস্যভাবে আসলে বন্দুকের সামনে দাঁড়াইলো, এটা দাঁড়াইছিল এই আশা থেকে, কিন্তু আমরা গত 2 বছরে এটাকে একদম সাকসেসফুলি এটা মিথ্যা প্রমাণ করতে পারছি। ওকে, বেশিফারনা আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে এই প্রত্যক্ষ অন্যায়ের পিছনে এত মানে অন্যায় যে করতেছে, মানে আমার তো এটা বুঝতে কোনো সায়েন্স পড়া লাগে না যে যেই লোকটা জিআই পাপ বা হেলমেট হাতে নিচ্ছে সে যুবদল করুক, আর যেই লোকটা বেলচা হাতে নিয়ে বলতেছে বেলচা দিয়ে পিটাইয়া গর্ত করে তুলে দিব এটা অন্যায়, অথবা যে লোকটা মাঠের থেকে কি বলে রাস্তা টান দিয়ে এরকম তুলে ফেলতেছে, তারপরও তাদের পিছনে এই লোকটা থাকার কারণটা কি? মানে মানে এইটার ফিলোসফিটা কি? মানে আমি ভালো খারাপ ন্যায় অন্যায় আমি এটা বললাম না, কিন্তু জনগণ তো তাদের সমর্থন করতেছে এইটা বলা। আমি একটু আরেকটা দর্শকের একটু মতামত পড়ি। উনি বলতেছেন খালেদ নিজেই সমালোচনা, তার নামটা পড়তে পারতেছি না পুরোপুরি, RH.info, খালেদ নিজেই সমালোচনা নিতে পারে না, ওনাকে কেউ সমালোচনা করলে উনি খুবই বিরক্ত হন। বেশা ফারানা, আপনি যদি একটু বলতেন যে তাদের পেছনেও আসলে অনেক জনসমর্থন, নাকি এই রাজনীতি এইটাই রাজনীতি এখনকার বা সব সময়? খালেদ ভাই, আমরা আসলে অর্থনীতিতে ট্রিকল ডাউন বলে একটা কথা আমরা শুনি, তাই না, যে উপর থেকে আস্তে আস্তে চুয়ায় চুয়ায় নিচে পড়ে। ঠিক একই জিনিস রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। একদম পদে যারা থাকে তাদের কাছ থেকে তারা পায় আরো বড় নেতার কাছ থেকে, জেলা পায় কেন্দ্র থেকে, কেন্দ্র পায় আরো উপর থেকে, আর নিচে যারা আছে তারা পায় জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ডে যায়। আচ্ছা, এখন এই যে ট্রিকল ডাউন করা অর্থ, এটার উৎসটা কি? এটার উৎসটা চাঁদাবাজি, এটার উৎসটা কমিটি বাণিজ্য বড় দলগুলোতে, এটার উৎসটা ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করে এর ব্যবসা দখল, তার জমি দখল, তার অন্য বাড়ি দখল, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একটা আনহোলি নেক্সাস তৈরি হয়, আপনি যেটাকে জনসমর্থন বা জনগণ বলছেন, আই এম সরি, না একদম না খালেদ ভাই, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড দেম অ্যাজ জনগণ ও জনসমর্থন, নট অ্যাট অল। ওরা হচ্ছে কিছু সুবিধাভোগী। আপনি আমাকে বলেন, মানুষ রাজনীতি কেন করে? এক হতে পারে তার সম্মানের আকাঙ্ক্ষা আছে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে দেখেছিলাম, সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সে কারণে রাজনীতি করে। 2 হচ্ছে এরপরে 80-র দশক এবং 90-এর দশকের পর থেকে আমরা দেখলাম এটা টাকা বানানোর সবচেয়ে সহজ মেশিন, এবং এই টাকা বানাতে রাজনীতিতে ঢুকতে একটা কথা একটু আপনি সুযোগ দিলে একটা কথা, আপনি বলতেছেন যে এরা সবাই সুবিধাভোগী, কিন্তু আমি তো দেখি ধরেন মাজার ভাঙতে যে যাচ্ছে এইটার কি সুবিধা? আরেকটা মানে আমি যদি এখানে গ্রামের 5000 লোককে দেখি সেটার কি সুবিধা? আমি যদি দেখি যে মাজার ডিফারেন্ট, আচ্ছা মাজার ডিফারেন্ট, আচ্ছা ঘেরাও করে বিচারক চেঞ্জ করা হচ্ছে, এইটাতে যেই 30,000 লোক এটাতে অংশগ্রহণ করতেছে তাদের কি সুবিধা? আমি যদি দেখি যে একটা মিডিয়া দখল করতে যাইতেছে, বা মিডিয়ার এই সাংবাদিক ভালো না, ওইটাকে বাদ দিতে হবে, ওইটাকে নিতে হবে, ওইটার সুবিধাভোগীটা কারা? বা এই যে কালকে নয়ন সাহেব বা এর আগের দিন আম্মার সাহেবকে যারা সমর্থন করতেছে তারা কি সুবিধাটা পায়? মানে আমি তো তাদের সাধারণই লোকই মনে হয় আমার তাদের।
যদি একটু বলেন। খালেদ ভাই, এখানে অনেকগুলো ব্যাপার, হ্যাঁ এখানে অনেকগুলো ব্যাপার আছে। জি বলেন। খালেদ ভাই, আপনি শোনেন, ক্ষমতার সঙ্গে নয়ন বা আমি নাম না বলি, এইরকম মানুষরা একেবারে খুব স্ট্রংলি কানেক্টেড, যাকে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকে। রাইট। তো এইরকম একটা ছেলের পাশে যখন সে থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার আরেক জায়গায় চাঁদাবাজি করে টাকা আনাটা সহজ হবে, তার এলাকায় হুমকি ধামকি দিয়ে একটা ক্ষমতা বলয় তৈরি করা তার জন্য সহজ হবে। সো নয়নের পেছনে বা এরকম মানুষের পেছনে, আম্বারের পেছনে তারা থাকবে। এদেরকে দিয়ে আপনি জনসমর্থন বা এটাকে জনগণ হিসেবে আল্লাহর ওয়াস্তে ধরেন না, এটা জনগণ না, জনসমর্থন না, এটা একটা গোষ্ঠী যারা এখান থেকে পার্সোনালি বেনিফিট নেবে, বেনিফিটেড হবে তারা। আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90 দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, 100 কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, এই একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা। মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসান কায়েম ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হলো জামাতের লোকজন, জামাতের এমপি, এটসেট্রা এটসেট্রা। ইন্টারেস্টিং কথা বলছেন হাসান কায়েম ভাই। হ্যাঁ, এটার সাথে ক্ষমতা একেবারে ডাইরেক্টলি, ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, ঠিক আছে? তো এইগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর মাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তারা আরেক গ্রুপ অফ পিপল কে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে। ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান হবে হয়তো 5টা মানুষ, ভয়াবহ রকম অর্থ তারা একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে, কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। তো এটা মানে মাজার দখল, মাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুই জিনিস। ওকে, মাজার, বাজার, চ্যানেল, তিনটাই পিছনে 3 রকম। আমার কাছে মনে হয় যে আমার মতো দর্শকদের কাছেও ব্যাপারটা পরিষ্কার হয়েছে। হাসান কায়েম ভাই, আপনি কি এই প্রসঙ্গে এক লাইন বলবেন? তাহলে আমরা একটু পরবর্তী প্রসঙ্গে জানতাম যে আপনি এই, কারণ স্পেসিফিক 3টা বিষয় সামনে আসছে আর কি 3 রকম ভাবে, যদিও আপনিও বলছেন যে এটার সাথে না না, আমি তো রুমিনের সাথে আমি একমত, কিন্তু যেটা হয় যে আমি এটার সাথে কেবলমাত্র আরেকটা অংশকে যুক্ত করি, যে একটা তো হচ্ছে যারা সরাসরি বেনিফিটেড হওয়ার জন্য করে কোনো না কোনো ভাবে, এমনকি আপনি যেখান থেকে দেখতেছেন বিষয়টা এরকম না। রুমিন যেটা বললো যে একজন ক্ষমতাসীনের সাথে আমার ছবি আছে, এইটারও আসলে একটা মার্কেট ভ্যালু আছে, ওইটা দিয়েও আমি আসলে অনেক জিনিস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। জনগণ তো একসময় ক্ষমতাসীনই আদা পয়সা দিয়ে পাতা দেয় না, ক্ষমতাসীনের লোক এক লোকের ছবি আছে, ওইটারে এত হুজুর হুজুর বলার দরকার। এইটা হচ্ছে জনগণকে যখন ধরেন মানে সত্যিকারের অর্থে যখন আসলে ধরেন তার মধ্যে একটা উল্ল চেতনা এসে ভর করে এবং সে যখন সংগঠিত হয় এককভাবে, আসলে সাধারণ অবস্থার মধ্যে মানুষ এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে যেতে চায় না। এটা করতে পারে কেবলমাত্র তখনই যখন আসলে তার মধ্যে ঐক্যটা তৈরি হয়। এবং আমি প্রথম যেটা বলছিলাম যে এইটা যাতে না হয় সেই জন্যই বিভাজনটা লাগে। শাসন করার জন্য ব্রিটিশদের এই ডায়ালগ মানে ওই ম্যাক্সিম এখনো পর্যন্ত তার চেয়ে অনেক বেশি মাল্টিপ্লাই হয়েছে। এখন ধরেন পাড়ায় পাড়ায় বিবাদ, গ্রামে গ্রামে বিবাদ, এলাকায় এলাকায় সব রকমের, ধর্মে মাযহাবে কত রকমের বিভাজন তৈরি করা যাবে, এটার জন্য আসলে সম্ভবত অনেক রকমের রিসার্চ এখানে হয়। আসলে আমি জানি না, আসলে এটা হওয়া খুব সম্ভব, যে এটা মনে হয় একটা মানে চাহিদা জরিপ জাতীয় একটা খুবই স্পেসিফিক, এটা একটা বিরাট মার্কেট আছে, চাহিদা জরিপ জাতীয় একটা মানুষ আছে। আমি আমার কাছে মনে হয় এটা হয়। আমি খেয়াল করি যে আপনাদেরকে আমি অনুরোধ করব যে মিডিয়াকে এটা দেখার জন্য, এটা নিশ্চয়ই আছে, কারণ এত ক্রিয়েটিভ ভাবে মানুষকে ধরেন, মানুষের যেখানে যেগুলো নিয়ে তর্ক করার কথা না, কোনো তর্ক আপনি পাবেন না। আচ্ছা 71 সাল নিয়ে কোনো তর্ক হইতে পারে? এটার কোনো তর্ক ভাই আপনি 55 বছর, আসলেই 1971 সাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জাস্ট কায়েম ভাই আপনার সাথে শেয়ার করার জন্য, বেশে ফারানাও এখানে আছেন, সাক্ষ্য দিতে পারেন, কারণ বেশে ফারানাও একটা সাংঘাতিক এলাকায়। নামাজে আপনি কিভাবে দাঁড়াবেন, আপনি সালাত আদায়টা কিভাবে করবেন, এইটা নিয়ে একজন আরেকজনকে কাফের বলতেছে, সম্মানিত আলেমদের একজন আরেকজন। আপনি দাঁড়ায়া
মানে জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন, আপনি দাঁড়ায়া মিলাদ পড়বেন নাকি বৈশা মিলাদ পড়বেন, আপনি কোলাকুলি করবেন কি করবেন না, কেমনে করবেন? আমরা বিভক্তি ভালোবাসি, আমাদের কাছে ওইটাই মনে হয় এবং ওইটা দিয়ে আমরা জান দিয়ে দিতে পারি। সত্যি মানে জান জীবন মান দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু সত্যি সত্যি একজন চ্যানেল আইতে উনি কাজ করতেন, একজন মাওলানাকে গলায় ছুরি দিয়ে জব করে ফেলা হয়েছিল, অন্য কোনো কারণ। আমি এটাই বলছিলাম, জি মানে এই বিভক্তিটা কিন্তু মানে সাংঘাতিক, মানে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। এটা তো আপনি জানেন যে এটা আসলে মানুষের তো এটা বৈশিষ্ট্য না। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মিলে থাকা, মানুষের বৈশিষ্ট্য ভালোবাসা। কেমনে বুঝবো? আমি তো দেখি মানুষের বৈশিষ্ট্য বিভক্তি, আর্জেন্টিনা জার্মানি না 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 ব্রাজিল। না, এইটাই হচ্ছে যে এইটা কয়েকশো বছর হয়েছে, বেশি দিন না। বাংলাদেশের মানুষের মধ্যে কিংবা এই অঞ্চলে এটা ধরেন কয়েকশো বছরের কেবলমাত্র, এইটা এর আগের ব্যাপার না। আর এইটা আমরা গত 15 বছরে এটার সাথে ক্ষমতার চর্চাকেও আরো নগ্নভাবে যুক্ত করছি, মানে যখন যেটা সুবিধা হয়েছে। এবং এইখানে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, যেগুলি বিরোধের কোনো রকমের কারণ নাই, সেই জায়গাগুলিতে ওরা বিভাজনটা তৈরি করতে পারে। অ্যাবসলিউটলি ফুটবল খেলা নিয়ে একদম আর্জেন্টিনা অনুভূতি, মেসি অনুভূতি, ব্রাজিল অনুভূতি, নেইমার অনুভূতিও আছে, যে নাই মারাত্মক। প্রত্যেকটার আসলে সামাজিক ইফেক্ট আছে এবং এটা রাজনৈতিক লাভ আছে। সেই রাজনৈতিক ফায়দাটা তোলার জন্য ধরেন এটাকে কাজে লাগায়। আমি মনে করি যে এই যে ক্ষমতাটাকে চর্চা করার জন্য এবং ক্ষমতাসীনরা এই বিভাজনগুলির ধরেন বিভিন্ন পক্ষে বিভিন্ন জন একই সাথে থাকে, এই পক্ষেও থাকে ওই পক্ষেও থাকে, এইভাবে করতেছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলি রাজনীতিতে আমরা যারা এটার বাইরের রাজনীতি করতে চাই, রুমিনী হোক আমি হই, আমরা যত ক্ষুদ্র শক্তি হই, আমার কাছে এটা আবার মনে হয় যে আমরা যদি আসলে রিপিটেডলি এই জায়গাগুলি ধরায় দিতে পারতাম, তাইলে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়। আমরা তো 24-এ দেখলাম, 24-এ দেখলাম ধরায় দিলে মানে আপনার মারাত্মকভাবে একটা মানে ট্যাগ খায় আরেক পক্ষের লোক বলে সন্দেহ করার কারণও তৈরি হবে, এবং ভিতরে ভিতরে কি আছে, আপনি কত ডলার পাইছেন এটা বারবার আপনাকে শুনতে হবে। আমরা তো জানি না রুমিন কত ডলার পাচ্ছে, হ্যাঁ সেইটাই আমার কিভাবে কি ওগুলি নিয়েও একটা কথা চলতে থাকে। এটাও পারছে আসলে, এটাও পারছে। যে কোনো কিছু, আমি বলবো যে কোনো কিছুকে সন্দেহ করা এবং যে কোনো কিছুকে সন্দেহ মানুষ তো এইটাও বাতিল করে ফেলা, মানুষ তো এইটাও ভাবতে পারে যে আমি এটা ভুল করে করছি, কিন্তু মানুষ এটা ভাবে এটা আমি টাকা নিয়ে করছি, এটা হচ্ছে একটা ঝামেলা। একদম, এটা হচ্ছে একটা ঝামেলা।